খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা। অবশেষে কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি শিগগিরই সার্চ কমিটির মাধ্যমে নতুন নিয়োগ, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। কাতারের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব, বিনিয়োগের পরিবেশ উন্নয়নে জোর দিয়েছে বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। র্যাপিডো ব্যাটারি চালিত রিকশা তোয়াক্কা করে না আইনের, শুধু ঢাকা গাজীপুরে ভাড়া থেকে দৈনিক আয় 120 কোটি টাকা, নিবন্ধনের আওতায় আনার দাবি। আমি এই কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি, 37 বছর ধরে বাংলা রিকশা চালাই। এখন আর কোনো ভাগ নাই, এখন সব জায়গায় চলে। আল্লাহর মধ্যে পুলিশ প্রশাসনে কিছু কয় না। একটা লোক দুইটার বেশি লাইসেন্স পাবে না, এরকম ব্যবস্থা আমরা করবো, কারণ এনআইডি বেস লাইসেন্স হবে। চাইলেই একজন 5টা রিকশা বের করে যে রিকশার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই। গত এক বছরে আশানুরূপ সাফল্য সিলেট গ্যাস ফিল্ডের, উৎপাদন বেড়েছে 41 মিলিয়ন ঘনফুট, 600 কোটি টাকা ব্যয়ে চলছে অনুসন্ধান কার্যক্রম। এবং রানা প্লাজা ধসের এক যুগেও শেষ হয়নি বিচার, শুধু স্মরণেই সীমাবদ্ধ দিনটি, আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় শ্রম অধিকার নিশ্চিতের দাবি। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার রাত 1টার দিকে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের আহ্বায়ক ডক্টর তানজিম উদ্দিন খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতির কথা জানান তিনি। এরপরই অনশন ভেঙে আনন্দ উল্লাস করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে একজন সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব পালন করবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা জানান, স্বৈরাচারের বিরুদ্ধে কুয়েটের এই ঘটনা একটি উদাহরণ হয়ে থাকবে। একই সাথে ক্যাম্পাসগুলোতে আগামীতে আর কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ দেখতে চান না বলেও জানান শিক্ষার্থীরা। ভবিষ্যতে আর কোনো বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ববাদী ব্যবস্থা যেন গড়ে না ওঠে, এ বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তারা। কুয়েটের যে দলান্ধ ভিসি মাসুদ সেই পদত্যাগ হয়েছে, এর মাধ্যমে আমরা যেটি বার্তা পাচ্ছি সেটি হলো যে 5 আগস্ট পরবর্তী এই জুলাইয়ের বাংলায় কোনো ধরনের স্বৈরাচার দীর্ঘস্থায়ী হতে পারবে না। কুয়েটিয়ানদের জন্য একটা আনন্দের দিন। আমরা সাবেক কুয়েটিস, আমরা অনেক গর্বিত বোধ করতেছি। আমরা আন্দোলনের মাধ্যমে আরেকটা ফেসিবাদকে রুখে দিতে পারছি। আমরা আশা করব যে প্রশাসন আন্তরিক হবেন এবং শিক্ষার্থীদের এবং জনতার যে দুর্ভোগ না হয় তাদের দাবিগুলো যথাযথভাবে আমলে নিয়ে এটিকে পূরণ করার ব্যবস্থা করবেন। কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কাতারের সাথে আরও গভীর অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর সৌদ বিন আব্দুল রহমান আল থানি আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠক এবং মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে বিনিয়োগের সুযোগ এবং অবকাঠামোগত সহায়তার মাধ্যমে কাতারের শিল্প উদ্যোগকে সহজ করতে বাংলাদেশের আগ্রহ ও প্রস্তুতির উপর জোর দেন তিনি। এছাড়া
25 জন বাংলাদেশি সেনা নিয়োগে কাতারের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস। পরে লুসাইল সিটিতে কাতারের বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সাথে পৃথক বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেন পরিবহন, ব্যাংকিং এবং পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনা। কাতার পৃথিবীর প্রচুর দেশে ইনভেস্ট করে এবং বড় বড় অনেক কোম্পানি, পৃথিবীর বড় বড় অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে। আমরা চাচ্ছি কাতারের যারা ইনভেস্টর, যারা টপ ইনভেস্টর, তারা যেন বাংলাদেশে আসে। বাংলাদেশ তাদেরকে, কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো, কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে, তার এটা একটা সাইন। কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান উপদেষ্টা কাতারের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এখন ব্যবসায়িকভাবে সম্ভাবনাময় গন্তব্য। অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে অনেক পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি নরওয়েজিয়ান টেলিকম অপারেটর টেলিনরের উদাহরণ টেনে বলেন কিভাবে প্রতিষ্ঠানটি লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। If you look at population as a market, Bangladesh alone is a big market. And then my colleagues were showing that it's not only Bangladesh alone, it's the whole region. It's a kind of unified economic region with Bhutan, with Nepal, with the Seven Sisters of India. Nature has put them into one basket. You can't escape that. আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। প্রতিদিন ঢাকা ও গাজীপুরের ব্যাটারি চালিত রিকশা থেকে আয় 120 কোটি টাকার বেশি। কার পকেটে যায় বিশাল অঙ্কের টাকা? কিভাবে ডিপিডিসির চোখ ফাঁকি দিয়ে রিচার্জ হয় রিকশার ব্যাটারি, সেই অনুসন্ধান করেছে এখন টিভি। বিস্তারিত হাবিবুর রহমান হৃদয়ের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদনে। দাম্ভিকতা। ব্যাটারি চালিত রিকশা যেতে দিতে হবে গুলশান বনানীর সড়কে। এ যেন মগের মুল্লুক, থামাতে আসলি হামলা। হামলার হাত থেকে রক্ষা পায়নি বিদেশি নাগরিক, পথচারী ও সাংবাদিকরাও। হামলার এই দৃশ্য দেখেও নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন পুলিশ, যেন কিছুই করার নেই। ব্যাটারি চালিত রিকশার চালকরা এমন সাহস কোথায় পেল, খুঁজবে এখন টিভি। অনুসন্ধান করে দেখা যায় 5 আগস্টের পরে নতুন রিকশা তৈরির সংখ্যা বেড়েছে আগের থেকে প্রায় দ্বিগুণ। দেশি রিকশার বডি আর চায়নার ব্যাটারি মিলিয়ে 2 দিনই তৈরি হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। আইনি ভিত্তি না থাকলেও এই ব্যক্তি 20 বছরের বেশি সময় ধরে রিকশা বানান। তবে ব্যাটারি চালিত রিকশা বানানো শুরু করেছেন বছর 10 হলো। ব্যাটারি কিনে নিয়ে এক দোকান থেকে, বডি কিনে নিয়ে এক দোকান থেকে, এরকম পার্ট বাই পার্ট দোকান থেকে অন্য জায়গা থেকে মাল কিনে এনে জড়ো করে তারপরে বানাই। আমি 8 মাসের ভিতরে বানাইছি প্রায় 115টা। সড়ক ঘুরে দেখা গেল পায়ে চালানো রিকশার সংখ্যা কমছে আশঙ্কাজনকভাবে। অপেক্ষাকৃত কম কষ্টের যান হওয়ায় অনেক রিকশা চালকদের পছন্দের তালিকায় ব্যাটারি চালিত রিকশা। আগে আসছিলাম টেক্সটাইল মিলে, এই জগতে আইসি আজকে 3-4 বছর। 400 টাকা জমা দিয়ালাই আর নিজের পকেট খরচ 100-200 আর 400-500 টাকা করে দেওয়া যায়। রেলে ওই আমার মোবাইল ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে টাকা গেছিল 4-5 লাখ টাকা গেছে। 4-5 লাখ টাকা যাওয়ার পরে মনে করুন যে আমি ঋণে বসতে পরে মনে করেন ঢাকায় আইছি। আমি এই কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি, 37 বছর ধরে বাংলা রিক্সা চালাই।
রাস্তায় নেই চাঁদাবাজি, পুলিশও কিছু বলছে না, তাই সব সড়কে চলতে পারেন রিক্সা চালকরা। তেজগাঁ এলাকার ভিতরে চালাইতে হলে 2400 টাকা লাগবো, আবার নাকাল ভাড়া চালাইতে হলে এটা আবার ভিন্ন 1200 টাকা। এখন আর কোনো ভাগ নেই, এখন সব জায়গায় চলে। না, রাস্তায় কোনো সমস্যা নাই এখন। আল্লাহর রহমতে পুলিশ প্রশাসনে কিছু কয় না, যেদিকে যা মন চায় এদিকে যায়। ব্যাটারি চালিত রিক্সা চার্জ হয় কিভাবে দেখতে চায় এখন টিভি। তেজগাঁও এলাকায় নেই কোনো নির্ধারিত চার্জ স্টেশন। রাস্তার পাশে মিটার নামিয়ে অথবা সরাসরি বৈদ্যুতিক খুঁটির তার থেকে বিশেষ পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করে গ্যারেজ মালিকরা। প্রতিদিন চার্জের জন্য গুনতে হয় 80 টাকা। আমি অফিসের লোক না। আমাদের কোনো প্রতিষ্ঠানের কোনো লাইন বাইরে দেওয়া নাই। আমাদের প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান কোনো লাইন বাইরে দেওয়া নাই। এই যে বললো যে অফিসের লাইন না, হয়তো পারে এদিকে তার মনে হয় সরকারি প্রতিষ্ঠানের কোনো লাইন উল্টাপাল্টা বলেন কেন? না, আমি যে তারটা তো সেই যে আমি ভাবছি আপনার ডিপিডিসির দেওয়া তথ্য বলছে বৈধ চার্জিং স্টেশন রয়েছে 2149টি। প্রতিদিন এই স্টেশনগুলোতে চার্জ করা যায় 20 থেকে 30টি রিক্সা। সর্বোচ্চ হিসেব ধরলেও ডিপিডিসি প্রায় 70,000 ব্যাটারি চালিত রিক্সা চার্জ দিতে পারে। তাহলে বাকি 39,30,000 ব্যাটারি চালিত রিক্সা কিভাবে চার্জ হয়? বিভিন্ন স্টেশন যে 2150টা স্টেশন, এদের আবার হলো স্যাংশন লোড হচ্ছে 2 কিলোওয়াট থেকে শুরু করে 11 কিলোওয়াট পর্যন্ত আছে। সবগুলো একসাথে চার্জিং স্টেশন লাগায় এবং ফুল ক্যাপাসিটি ইউজ করে, তাহলে 26 মেগাওয়াট লোড লাগবে তাদের প্রতিদিন। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের দেওয়া তথ্য বলছে ঢাকা ও গাজীপুরে 40 লাখের মতো ব্যাটারি চালিত রিক্সা রয়েছে। দিনের রিক্সা ভাড়া ন্যূনতম 300 টাকা। তাহলে মোট ব্যাটারি চালিত রিক্সা থেকে আয় 120 কোটি টাকা। বছরের হিসেবে 43,800 কোটি টাকা আয় ব্যাটারি চালিত রিক্সা থেকে। অনুমোদিত রিক্সাগুলো ঢাকার রাস্তায় অনুমোদিত যে রুট আছে সেই রুটে চলতে পারে, এবং এর বাইরে যারা আছে তাদেরকে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি বন্ধ করে দিই। সুতরাং তারা কোথায় যাবেন? তারা শহরের বাইরে চলে যাবেন। এটা যেহেতু রিস্কি বান, এটা বাদ দিয়ে তারা অন্য ব্যবসায় যাবেন, এবং তারা বৈধতা চাইলে বৈধ রিক্সা নিয়ে রাস্তায় নামতে পারবেন, এবং একটা লোক 2টার বেশি লাইসেন্স পাবে না, এরকম ব্যবস্থা আমরা করে দেবো। কারণ এনআইডি বেস লাইসেন্স হবে। চাইলেই একজন 5টা রিক্সা বের করে যে রিক্সার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই। বুয়েট তৈরি করছে নতুন ব্যাটারি চালিত রিক্সার ডিজাইন। রাজধানীর ব্যাটারি চালিত রিক্সা নিবন্ধনের আওতায় আনা গেলে নৈরাজ্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে মত সাধারণ মানুষের। আরিফ হোসেন, এখন, ঢাকা। গত 1 বছরে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ছাড়িয়ে গেছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। এ সময় উৎপাদন বেড়েছে 41 মিলিয়ন ঘনফুট। আগামীতে উৎপাদন আরও 130 মিলিয়ন বাড়িয়ে জাতীয় গ্রিডে নতুন 265 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা কর্তৃপক্ষের। এ লক্ষ্যে প্রায় 600 কোটি টাকা ব্যয়ে কয়েকটি অনুসন্ধান কূপ ও ওয়ার্কওভারের কাজ চলমান। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। সিলেটের হরিপুর দেশের প্রথম গ্যাস ক্ষেত্র। 1955 সালে আবিষ্কৃত হওয়ার পর থেকেই জ্বালানি চাহিদা পূরণে নিত্য নতুন সংযোজন ঘটাচ্ছে গ্যাস ক্ষেত্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। সর্বশেষ গ্যাস ক্ষেত্রটির 10 নম্বর কূপে তেল আবিষ্কৃত হয়, কিন্তু একই কূপে গ্যাসেরও সন্ধান পাওয়ায় তেলের জন্য নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সিলেট 10X নামে কূপটির উন্নয়ন কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, আর 10 নম্বর কূপ থেকে ভবিষ্যতে পাওয়া যাবে দৈনিক 20 মিলিয়ন ঘনফুট গ্যাস। সিলেট 10-এর পাশাপাশি 10X একটা কূপ ওখানে হবে। ওখানে যে টার্গেট ছিল আমাদের 3300 মিটার, সেই জায়গাটাতে আমরা অনেক কমপ্লেক্সিটির কারণে 10-এ আমরা যেতে পারিনি, কিন্তু এটাতে আমাদের সেই যাওয়ার টার্গেটটা রয়েছে। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে গ্যাসের সরবরাহ সংকট কাটাতে অনুসন্ধান কূপ ডুপিটিলা 1, কৈলাসটিলা 9-এর জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। পাশাপাশি নতুন কূপ রশিদপুর 11, 13 এবং সিলেট 11 কূপের উন্নয়ন কাজও চলছে সমানতালে। ডুপিটিলা 1 এবং কৈলাসটিলা 9, এটা নিয়ে কিন্তু একটা খনন প্রজেক্ট চলমান আছে। এটারও ডিপিপি পাস হয়েছে। এটার এখন ল্যান্ড অ্যাকুইজিশন ফেজে, ল্যান্ড রিকুইজিশন অ্যাকচুয়ালি, এটা অনুসন্ধান কূপ দুটাই, এই দুটো অনুসন্ধান কূপে ল্যান্ড রিকুইজিশনের কাজ চলছে। এই 7টি অনুসন্ধান কূপের কাজ শেষ হলে দৈনিক 90 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে জানায় প্রতিষ্ঠানটি। 10-20 মিলিয়ন, 10X 20 মিলিয়ন এরকম টার্গেট আছে।
সিলেট 11, এটার টার্গেট আছে 10, ডুপিটিলা 1 এবং কৈলাসটিলা 9, এটাও 10, 10, 20, তারপরে রশিদপুর 11, রশিদপুর 13, এগুলোতেও 10, 10, 20, মানে এইরকম আমাদের টার্গেটগুলো আছে। এছাড়াও কৈলাসটিলা 1, বিয়ানীবাজার 2, রশিদপুর 3 ও 7 নম্বর কূপের ওয়ার্কওভারের কাজ চলছে। কাজ শেষ হলে আগামী বছরের মধ্যেই আরও 40 মিলিয়ন ঘনফুট গ্যাস সংযোজন হবে জাতীয় গ্রিডে। কৈলাসটিলা 7 চলছে এবং বাকি 3টা পর্যায়ক্রমে চলবে। এছাড়াও আরেকটা কূপের ওয়ার্কওভার আমাদের হবে, সেটা হচ্ছে রশিদপুর 7, এটা একদম সবার শেষে, এই 4টা শেষ করার পরে গিয়ে ওইটা করবো, এই ধরনের একটা প্ল্যান আমাদের আছে। 5 বছর আগের তুলনায় সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদন সক্ষমতা বেড়েছে 3.2 গুণ। প্রতিষ্ঠানটি বর্তমানে 15টি কূপের মাধ্যমে বার্ষিক 37,919 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। একই সাথে যোগান দিচ্ছে 38,672 ব্যারেল কন্ডেনসেট ও এনজিএল। গুলজার আহমেদ, এখন সিলেট। রানা প্লাজা দুর্ঘটনার এক যুগ আজ, দীর্ঘ সময় পার হলেও এখনও শেষ হয়নি বিচার কাজ। শুধু দুর্ঘটনার দিনটি স্মরণেই সীমাবদ্ধ 1100-র বেশি শ্রমিকের মৃত্যুর এই ঘটনা। শ্রমিক নেতারা বলছেন, আন্দোলন ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে শ্রম অধিকার। আর শ্রম সংস্কার কমিশন বলছে, জাতীয় ইস্যুতে পরিণত হলে দ্রুততম সময়ে সম্ভব রানা প্লাজা দুর্ঘটনার বিচার। আরও জানাচ্ছেন মাঝারি মন। এই ধ্বংসস্তূপের চিত্র এক যুগ আগের। ঝুঁকিপূর্ণ রানা প্লাজা ধসে প্রাণ হারিয়েছিলেন 1100-র বেশি শ্রমিক। এত ভয়াবহ শিল্প দুর্ঘটনা কমই হয়েছে পৃথিবীতে। এক যুগ পেরোলেও এখনও বিচার শেষ হয়নি কলঙ্কিত এই অধ্যায়ের। দীর্ঘ প্রক্রিয়ার বেড়াজালে ঘুরপাক খাচ্ছে রানা প্লাজা ঘটনায় দায়ের করা মামলাগুলো। এখনও তাই বিচারের অপেক্ষায় দিন গুনছেন ভুক্তভোগীরা। আমাদের দাবি আমরা সুবিচার, আর রানা প্লাজা যখন ভাই বোনদের পূর্ণবাসন আর এক জীবনের ক্ষতিপূরণ, রায়ের ক্ষতিপূরণ আমরা চাই। আমাদের কিন্তু আমরা ওষুধ খেলে এবং তোমার অসুখ ভালো হবে না, তার সাথে কিছু খাইতেও হবে। রানা প্লাজার বিচার কৌশলে বিলম্বিত করা হচ্ছে অভিযোগ করে শ্রমিক নেতারা বলছেন, আন্দোলন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে শ্রম অধিকার। কোনো শ্রমিক মৃত্যুর পরে তার পরিবার অসহায় না হয়, কোনো শ্রমিক আহত হলে সে পঙ্গু হয়ে ভিক্ষুক না হয়, এবং আমাদের এখানে আইনে নিহত হলে এবং আহত হলে ক্ষতিপূরণের ব্যাপার আছে, কিন্তু পুনর্বাসনের বিষয়টা এখন আমরা আইন অন্তর্ভুক্ত করতে পারি নাই। আন্দোলন এবং আদালত দুইটার একটা সমন্বিত উদ্যোগে আমরা শ্রমিকদের অধিকারটা প্রতিষ্ঠা করব। রানা প্লাজার ঘটনার পরে 12 বছরে দোষীদের শাস্তি হয়নি, ক্ষতিপূরণের মানদণ্ডর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, এবং একই সাথে আমরা দেখতে পাই রানা প্লাজার সামনের যে জায়গাটা, সেটা যেমন একটা ধ্বংস স্তূপ ছিল, এখন সেটা একটা নর্দমায় পরিণত হয়েছে। পুরো ঘটনার সত্য উদ্ঘাটন করা, আইনি সহায়তা দেয়া সহ বিচারের কাজে জটিলতাগুলো সমাধানে জোর দেন আইনি সহায়তা প্রতিষ্ঠান ব্লাস্টের সম্মানীয় নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। তিনি আরো বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টিও আইনি কাঠামোতে আনা প্রয়োজন। রানা প্লাজা ভবন ধসটা ঘটলো কেন, এটা তো আমাদের বুঝতে হবে। এটা শুধু একজন এখানে দায়ী না, অনেকেই এটার সাথে জড়িত, এবং কেন সেই কারখানা, সেই বিল্ডিংয়ের মধ্যে যারা অবস্থান করতো, যারা যাওয়া আসা করতে প্রতিদিন, তাদের মধ্যে আবার সবাই কিন্তু আবার নিহত হয়নি। শ্রমিকরা অধিকাংশ নিহত হয়েছেন, যাদেরকে বাধ্য করা হয়েছে কাজের। কারা তাদেরকে বাধ্য করলো, তাদেরকে কীভাবে আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে, এই বিল্ডিংটা কারা অনুমোদন করলো, সেটা তো কোনো ব্যক্তি মালিকানায় কোনো কথা না, এখানে আসছে না। সরকার বা রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষের সাথে জড়িত ছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সুরাহা পাইনি। রানা প্লাজার বিষয়টিকে জাতীয় ইস্যুতে রূপান্তরের কথা বলছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বলেন, জাতীয় ইস্যুতে পরিণত হলেই দ্রুততম সময় হবে বিচার কাজ। রানা প্লাজার যদি বিচার আমরা না করতে পারি, তাহলে এই প্রশাসন চলতে থাকবে, এবং এটি কোনো শুধুমাত্র একটা কারখানার বিষয় না বা 10টা কারখানার বিষয় না, এটি একটি জাতীয় ইস্যু। পৃথিবীতে এই ধরনের দুর্ঘটনা যেখানেই ঘটেছে তারা এটিকে জাতীয় ইস্যু হিসেবে নিচ্ছে, এবং ওইটাকে কেন্দ্র করে জাতীয় একটা আপনার উন্নয়নের রূপরেখা তৈরি হয়েছে সেখানে, কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা হয়নি। রানা প্লাজার ঘটনার পরও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটেছে ভবন ধসের ঘটনা। প্রাণও হারিয়েছেন সাধারণ মানুষ। ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে তাই সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হওয়ার দাবি সংশ্লিষ্টদের। মাঝার ইমন, এখন, ঢাকা।
সাভারের রানা প্লাজা ধসের 12 বছর পেরিয়ে গেলেও আজও বিষাদের ছায়া তেমনই গভীর। 2013 সালের এই দিনে প্রাণ হারানো সহকর্মীদের স্মরণে শ্রদ্ধা জানাতে রানা প্লাজার সামনে হাজির হন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে সাভারের রানা প্লাজার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, রানা প্লাজার নিহতদের স্বজন ও সহকর্মীরা কিভাবে এই দিনটি আজকে স্মরণ করছে এবং বিচার প্রক্রিয়া নিয়ে তারা আসলে কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি রানা প্লাজার সেই ধ্বংসাবশেষের যে সামনের যে জায়গাটিতে, সেখানে দাঁড়িয়ে রয়েছি। 2013 সালের আজকের এই দিনে ঠিক এই সময়টিতে আমি যখন কথা বলছি, সকাল আনুমানিক 8:30টার দিকে কিন্তু ভয়াল রানা প্লাজা ট্রাজেডির যে ঘটনাটি সেটি ঘটে এবং সেই ঘটনায় কিন্তু সকাল 8:30টায় যে ভবন ধসের ঘটনাটি ঘটে, সেই ঘটনায় কিন্তু 1138 জন শ্রমিক কিন্তু নারী পুরুষ মিলে নিহত হয়েছিলেন। সেদিন বিভীষিকাময় একটা মৃত্যু নগরীতে কিন্তু পরিণত হয়েছিল। 2013 সালের 24 এপ্রিলের যে সকাল 8:30টার যে সময়টি, তারপর থেকে কিন্তু দীর্ঘ 17 দিন ধরে উদ্ধার কার্য পরিচালনা করে সেই উদ্ধার কার্য কিন্তু সমাপ্তি ঘোষণা করা হয় এবং 1138 জন নিহতের পাশাপাশি কিন্তু প্রায় 2000 শ্রমিক কিন্তু আহত হয়েছেন এবং অনেকেই কিন্তু এখনো পঙ্গুত্ব বরণ করে বা দুর্বিষহ দিন যাপন করছেন। সেই আহত এবং নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে অস্থায়ীভাবে নির্মিত, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্মৃতি বেদি রয়েছে, সেখানে কিন্তু ফুল দিয়ে সাধারণ শ্রমিক এবং আহত এবং নিহত পরিবারের আহত শ্রমিকরা এবং নিহত পরিবারের সদস্যরা কিন্তু এখানে এই বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং শহীদদের যারা নিহত হয়েছেন তাদের কিন্তু স্মরণ করছেন এবং পাশাপাশি কিন্তু তারা দাবি জানাচ্ছেন যাতে 24 এপ্রিলকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয় এবং এখানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় যারা নিহত হয়েছেন সেদিনের নিহতদের স্মরণে। এছাড়া এই রানা প্লাজার যে পতিত জায়গাটি রয়েছে এখন কিন্তু সেটি খালি। আমার পিছনের যে জায়গাটি স্টেজ বানানো হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে এনসিপি সহ বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু কিছুক্ষণ পর থেকেই আসলে বিভিন্ন আনুষ্ঠানিকতা বিভিন্ন বক্তব্য দেবেন, তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে জানাবেন। তারা কিন্তু বলছেন এই জায়গাটিকে অধিগ্রহণ করে শ্রমিকদের জন্য একটি বহুতল ভবন নির্মাণ করে যারা আহত শ্রমিক রয়েছেন তাদের সুবিধার্থে এটি ব্যবহার এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে যাতে এটি ব্যবহার করা হয় এবং দাবি কিন্তু সহ আরো বিভিন্ন দাবি করছেন এবং তারা যে এক জীবন সমপরিমাণ ক্ষতি, সেটি এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ যেটি সেটিও কিন্তু দাবি করছেন এবং নানা দাবিতে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন আসলে সকাল থেকে এখানে জড়ো হচ্ছেন। দিনভর কিন্তু তারা এখানে যারা নিহত হয়েছেন তাদের স্মরণ করবেন এবং বিভিন্ন সংগঠন থেকে কিন্তু দাবি জানানো হবে বিভিন্ন ধরনের দাবি দেওয়া পূরণের জন্য। এবং এখানে আহত একজন শ্রমিকের সাথে কথা হয়েছে, তিনি বলছিলেন আসলে বিগত সরকারও তাদের দাবি পূরণ করবেন এবং বিচার করবেন সেই আশ্বাস দিয়েছেন, কিন্তু সেগুলো তারা ভুলে গিয়ে নতুন সরকারের কাছে আসলে তারা নতুনভাবে প্রত্যাশা করছেন তাদের এই দাবি দাবাগুলো নতুন সরকার পূরণ করবেন এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। এই ছিল রানা প্লাজার সামনে থেকে আমার কাছে বিস্তারিত। সাভারের রানা প্লাজার সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। রাজধানীতে টাইগার নামে একটি বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ জব্দ সহ 4 জনকে আটক করেছে র্যাব। বুধবার উত্তরার আবদুল্লাপুরে রাত 9টার দিকে অভিযান চালিয়ে অবৈধ মদ ও বিয়ার জব্দ করা হয়। উদ্ধার করা বেশিরভাগ মদই ছিল বিদেশি। এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বারের মালিক। তবে এ সময় আটক করা হয় ম্যানেজার, ক্যাশিয়ার সহ 4 জনকে। অভিযান শেষে র্যাব জানায় দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই বারের কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। টাইগার বার নামক একটা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে অবৈধ বিদেশি মদ তারা বিপণন করছে এবং যার কোনো লাইসেন্স নাই। সত্য অনুসন্ধানে আমরা এখানে আসি, পরবর্তীতে তাদের পেপারস আমরা চেক করে আমরা জানতে পারলাম যে বাইরে এখানে যদিও লেখা আছে টাইগার বার, এটা হচ্ছে গিয়ে মূলত টাইগার এন্টারটেনমেন্ট লিমিটেড নামক একটা রেস্টুরেন্ট এবং তাদের রেজিস্ট্রেশনও আমরা নবায়ন করা পাইনি। রাজধানীর নিউ মার্কেট এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ঢাকা কলেজ ছাত্র দলের 3 নেতাকে।
বৃহস্পতিবার বিকেলে ফুটপাতে ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে গেলে ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও ছাত্রদল কর্মী সাজ্জাদ হোসেন রাব্বি। এর আগেও একবার ফুটপাতের দোকান দখল করতে গেলে পারভেজ মোশাররফকে শোকজ করে ছাত্রদল। জানা যায়, ব্যবসায়ীর কাছ থেকে 1.5 লাখ টাকা চাঁদা চেয়েছেন ছাত্রদলের এই 3 নেতা। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ব্যবসায়ীরা তাদের পুলিশের হাতে তুলে দেন। নদী ভাঙন আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লার বুড়িচং সহ প্রায় 14টি উপজেলায় ব্যাপক ক্ষতি হলেও এবারে সেখানে আলুর ফলন ভালো হয়েছে। কিন্তু সিন্ডিকেটের কারণে হিমাগারের সংরক্ষণের সুযোগ না থাকায় কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। এমনকি উৎপাদন খরচ উঠবে না বলে দাবি কৃষকের। খালেদ সাইফুলের প্রতিবেদনে বিস্তারিত। বন্যা পরবর্তী আলুর ভালো ফলনে লাভের আশা করেছিলেন বুড়িচং উপজেলার মিথলমা গ্রামের আনোয়ারা বেগম। তবে তার সেই আশার গুড়ে বালি। 1.5 মাস আগে মাঠ থেকে আলু তুললেও এখনো স্তূপ করে রেখেছেন রাস্তার ধারে। বড় পলিথিনে ঢেকেই করতে হয়েছে সংরক্ষণ, যাতে সামান্য বৃষ্টিতেই পচনের আতঙ্কে দিন কাটছে আনোয়ারার। গতবার 1400-1500 পর্যন্ত গেছে আলু মন, আর এইবার এই মুনির দাম দেওয়া হয় না। এর জন্য 800-900 টাকা কামলা দিয়ে পাইতেছি, এটার দাম দেওয়া হয় না এক মণ আলু। চলতি বছর জেলার বুড়িচং, চান্দিনা, বরুড়া ও দেবিদ্বার উপজেলায় ফলন ভালো হলেও আলু নিয়ে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। হিমাগারের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আলু রাখার সুযোগ মিলছে না। অভিযোগ করছেন, হিমাগার সিন্ডিকেটের দখলে থাকায় বঞ্চিত হচ্ছেন অনেকে। বেস্তারি না দেখে ইয়া করতেছি, সিদ্ধ করে গরুর খাবার লিতেছি। পল্লী গ্রামে যে আলুটি আছে এগুলা তো নিয়ে ডুয়াইতে আসতেছে না, একদম কোলেস্টোরেল একদম মিলিয়ন ফুল। কৃষকরা বলছেন, বর্তমানে 12.5 থেকে 15 টাকায় আলু বিক্রি করতে হচ্ছে তাদের, যাতে উৎপাদন খরচও উঠছে না। এদিকে হিমাগারে রাখতে না পারায় কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। কোন আলুর আমার খরচ বেড়েছে 600 টাকা, বাজারে নিয়ে 500 টাকা আলু বেচন লাগে, 50 টাকা গাড়ি ভাড়া, 30 টাকা খাজনা। কৃষক অবস্থা দুরবস্থা, তার কারণ আলু করে যারা করছে আলু সবারই লস। আলু বেচতে গিয়ে এখন কত টাকা বেচতেছে? 450 টাকা, নাহলে 500 টাকা হাই। এদিকে সরকারি হিমাগার নেই বলে দায়সারা উত্তর কৃষি বিভাগের। যদিও কৃষকদের লোকসানের পেছনে মধ্যস্বত্বভোগীদের আধিপত্য, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও সংরক্ষণের উপযুক্ত সুবিধার অভাবকে দুষছেন কর্মকর্তারা। অন্য অন্য জায়গার আলু দিয়ে আমাদের এই কুমিল্লার যে অঞ্চলের যে কোলেস্টোরগুলা এগুলা কিন্তু ফিল আপ করে ফেলছে। তা আমাদের এই অঞ্চলের যারা কৃষক আছে, বুড়িচং কোন, দেবিদ্বার কোন, আশেপাশে যারা বরুড়া কোন, তারা কোলেস্টোর রাখতে গেছে নাই। আমরা আমাদের কৃষকদেরকে সাপোর্ট দিতে যদি পারতাম, যদি আমাদের কৃষকদের সকল আলু পর্যাপ্ত কোল্ড স্টোরেজ আমাদের থাকতো, আমাদের রাখতে পারতাম, সরকারি ব্যবস্থাপনায় হোক বা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ব্যবস্থাপনায় হোক, তাহলে আমাদের কৃষকরা একটা ন্যায্য দাম পেত এবং পরের বছর তারা এই ফসল উৎপাদনে আরও আগ্রহী হতো। চলতি বছর 9061 হেক্টর জমিতে 2,29,060 টন আলু উৎপাদন হয়েছে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। জামালপুরে চরাঞ্চলের পতিত জমিতে ভুট্টার চাষ বাড়ছে। অনুকূল আবহাওয়া এবং উৎপাদন খরচ কম হওয়ায় অধিক লাভের কারণে অর্থকরী এই ফসলের চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভবিষ্যতে ভুট্টার চাষ এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিস্তারিত জুয়েল রানার প্রতিবেদনে। দেশের পোল্ট্রি ও ফিড মিল খাতে ভুট্টার চাহিদা বেড়ে যাওয়ায় চরাঞ্চলের জমি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে চরের কৃষকদের মাঝে। বৈশাখের দুপুরের প্রখর রোদে জামালপুরের মাঠ জুড়ে হাসছে সোনালী ভুট্টার সারি। মাঠ থেকে স্বপ্নের ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত কৃষানীরা। জামালপুরের চন্দ্রার বাসিন্দা আব্দুর রহিম 2 বছর ধরে করছেন ভুট্টার চাষ। বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় ভালো লাভের কথা জানান তিনি। বিঘেতে 10-12 হাজার টাকা, 11,000 12,000-এর মতো খরচ, তাদের বিঘেতে প্রায় 30 মনের মতো ভুট্টা করে পাট করবো, পাট করে আবার ধান করবো, আবার পুরো আবার ওই ভুট্টাই হবে। ভুট্টার মধ্যে লাভ আছে, পাটের মধ্যে মোটামুটি লাভ আছে।
শুধু আব্দুর রহিম নন, কম খরচে অধিক লাভ এবং বর্ষার আগেই ফসল ঘরে তোলার সুযোগ থাকায় এ অঞ্চলের অনেক কৃষক এখন ঝুঁকছেন ভুট্টা চাষে। বর্তমানে আমরা ভুট্টা চাষাবাদ করতেছি, ভুট্টার ফলন আমাদের বেশি এবং খরচও কম। বড় বড় পাড়ি আহে আইলে আর ওর কাছে আমি বিক্রি করি, মোটামুটি আর কি সংসার ভালোই চলে। খরচ 20,000, বেচছি 43,000, ধানের চেয়ে ফসল বেশি পাইছি। স্থানীয় কৃষি কর্মকর্তা জানালেন, ভুট্টার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। জামালপুরের চর এলাকাগুলোতে ভুট্টার আবাদ হওয়ায় চরাঞ্চলের জমিগুলো ব্যবহৃত হচ্ছে, সেই সাথে কৃষকের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। ভুট্টার উৎপাদন খরচ কম, সেই সাথে বাজার মূল্য ভালো থাকায় ভুট্টার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পতিত জমিতে নতুন সম্ভাবনার অর্থকরী ফসল হিসেবে এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভুট্টা, এমনটাই মনে করছে কৃষি বিভাগ। এখন জামালপুর। ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করছে ভারত সরকার। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধ সহ বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। দুই দেশের সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় পর্যাপ্ত পানি পাওয়া থেকে বঞ্চিত হবে পাকিস্তান। ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা স্থল সীমান্ত বন্ধ ঘোষণা এবং পাকিস্তান হাইকমিশনের সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। পাশাপাশি দুই দেশের হাইকমিশনে কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ আনা হবে। পাকিস্তানিদের ভারতের প্রবেশ সাময়িকভাবে বন্ধ সহ ভারত ছাড়তে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে চালানো হামলায় শুধু হিন্দুদের টার্গেট করা হয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের এমন দাবি ভুল প্রমাণ করেছেন আদিল হোসেন নামে এক মুসলিম পর্যটক। এই বন্দুক হামলায় যে পর্যটক ২৬ জন প্রাণ হারিয়েছেন সে তালিকায় রয়েছেন তিনিও। শুধু তাই নয়, হামলার সময় সন্ত্রাসীদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে পর্যটকদের বাঁচাতে চেয়েছিলেন আদিল। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নিয়তির কি নির্মম পরিহাস। মৃত্যুর আগে টাট্টু ঘোড়ার চালক সৈয়দ আদিল হোসেন শাহকে কেউই চিনতেন না, কিন্তু সবার কাছে আজ তিনি পরিচিত একজন বীর ও নায়ক হিসেবে। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে পর্যটক সহ যে ২৬ জন প্রাণ হারিয়েছেন তাদেরই একজন ছিলেন সৈয়দ আদিল হোসেন। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য বলছে, হামলার সময় সন্ত্রাসীদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, রক্ষা করতে চেয়েছিলেন পাশে থাকা পর্যটকদেরও, কিন্তু হামলাকারীরা গুলি চালিয়ে তার শরীর ঝাঁঝরা করে দেয়। আদিল পেহেলগামের এক হতদরিদ্র পরিবারের সন্তান। পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে যে আয় হতো তা দিয়ে চলত পরিবার। অতর্কিত সন্ত্রাসী হামলায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম আদিলকে হারিয়ে দিশেহারা স্ত্রী, একমাত্র সন্তান ও বৃদ্ধ মা বাবা। তাদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পেহেলগামের পরিবেশ। দোষীদের কঠিন শাস্তির দাবি করছেন তারা। इसको नजरसानी की जाए, इनकी बच्चों को भी हिफाजत की जाए, बस हमारी यही अपील। এদিকে ঘটনার পর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করে হামলায় শুধু হিন্দুদেরই টার্গেট করা হয়েছে। তবে নিজের জীবনের বিনিময়ে সেই দাবি ভুল প্রমাণিত করেছেন আদিল হোসেন। বুধবার এই সাহসী যুবকের জানাজায় অংশ নেন শত শত মানুষ। উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও। इनके घर वालों ने अभी जनाजे से पहले बात की, इस खानदान का हमें ख्याल रखना होगा, इनकी मदद करनी होगी और मैं यहाँ इन सबको यकीन दिलाने आया हूँ। পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী লস্করি তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সশস্ত্র গোষ্ঠীটি এও দাবি করছে যে যাদের টার্গেট করা হয়েছে তারা নাকি সাধারণ কোনো পর্যটক ছিলেন না, ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ ও সংশ্লিষ্টতা ছিল। পর্যটকদের ছদ্মবেশে অনুসন্ধান চালানোর জন্য এসেছিলেন পেহেলগামে। যদিও TRF এর দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
মহাকাশে নভোচারীদের খাবার পৌঁছানোর জন্য দৈনিক খরচ প্রায় $20,000। তবে বায়োরিয়েক্টরের মাধ্যমে মহাকাশে খাবার তৈরি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, প্রক্রিয়াটি সফল হলে খাবারের পাশাপাশি তৈরি করা সম্ভব ভিটামিন, ওষুধ কিংবা বায়োপ্লাস্টিক। নাফিয়া আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। মহাকাশে ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় বহনকৃত বস্তুর ওজন। তাই খাবার থেকে শুরু করে জ্বালানি কিংবা ওষুধ প্রতিটি উপাদানই নিতে হয় মেপে মেপে। তবে কেমন হবে যদি মহাকাশে তৈরি করা যায় নিজের খাবার? এমনই এক মিশন শুরু করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সহযোগিতায় ল্যাবে তৈরি খাবার উৎপাদনের চেষ্টা করছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার স্পেস, যা প্রস্তুত করা হবে মহাকাশে। ইতোমধ্যে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে ছোট্ট বায়োরিয়েক্টর, যেখানে রয়েছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইস্টের কোষ। So these are bioreactors that work in space. So a bioreactor is just a vessel, a fermenter where cells grow. It's the same when we brew beer or wine. We have a vessel and that's where the organisms can breathe and grow. মহাকাশে একজন নভোচারী প্রতিদিন গড়ে আধা কেজি থেকে 1.5 কেজি খাবার খেয়ে থাকেন। প্রতি কেজি খাবার স্পেসে পৌঁছাতে খরচ হয় $20,000 মতো। ফলে মহাকাশে এই খাবার তৈরি করা গেলে বাঁচবে অর্থ, আবার সেই অর্থ ব্যবহার করা যাবে নতুন গবেষণায়। গবেষকদের দাবি, খাদ্যের পাশাপাশি এই প্রক্রিয়ায় তৈরি করা যাবে ওষুধ কিংবা বায়োপ্লাস্টিক। We are currently using on Earth to make some of these products already. So we can do microbial foods, we can produce ingredients like vitamins that are required for human health. We can make bioplastics, we can make pharmaceuticals. So if we bring a tiny little cell out in space, that cells can then grow and produce everything we need. দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহে বসতি স্থাপনে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা, যা কোনোভাবে সম্ভব হলেও পৃথিবী থেকে সকল উপাদান সেখানে নিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব। বিজ্ঞানীদের ধারণা, পরিকল্পনাটি সফল হলে বাসযোগ্য হবে ভিনগ্রহ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। জিম্বাবুয়ের সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের স্কোয়াডের ডাক পেয়েছেন এনামুল হক বিজয় ও তানভীর ইসলাম। সিলেটে 4 দিনে জিম্বাবুয়ের কাছে হারার পর চাপে পড়েছে বাংলাদেশ দল। প্রথম টেস্ট হারের দিনই ঘোষণা করা হয় চট্টগ্রাম টেস্টের স্কোয়াড। দীর্ঘদিন পর জাতীয় দলের ডাক পেয়েছেন বিজয়। ধারণা করা হচ্ছে এই ডাক ঘরোয়া ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পুরস্কার। অন্যদিকে পিএসএল খেলার জন্য আগে থেকে ছাড়পত্র পাওয়ায় দ্বিতীয় টেস্টে থাকছেন না পেসার নাহিদ রানা। তার জায়গায় প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ঘরের মাঠে 1-0-তে পিছিয়ে থাকার পর চট্টগ্রাম টেস্টে জয়ের বিকল্প নেই শান্তদের। তাই সিরিজের শেষ টেস্টে বিজয় তানভীর দুইজনেরই একাদশে থাকার সম্ভাবনা বেশি। ক্রিকেট ফুটবল নিয়ে মাতামাতির দেশে হকি ক্লাবের নামে এলাকার নামকরণ। বিস্ময়কর এই ঘটনায় ঘটেছে সিলেটে। স্থানীয় হকি ক্লাব মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার নামে নামকরণ করা হয়েছে একটি এলাকার। এই একটি ক্লাবই যেন বাঁচিয়ে রেখেছে পুরো জেলার হকিকে। যদিও একসময় জাতীয় দলের একাধিক খেলোয়াড় তৈরি করা ক্লাবটির এখন বেহাল দশা। সিলেট ঘুরে অনিল পাড়ের ক্যামেরায় সেই গল্প শোনাবেন ওয়াসিল হক পান্থ। 360 আউলিয়ার দেশ, চায়ের দেশ কিংবা 2টি পাতা 1টি কুড়ির দেশ, কত নামেই না আমরা সিলেটকে চিনি। সৌন্দর্যের এই লীলাভূমি ক্রীড়াঙ্গনের জন্য উর্বর। এখান থেকে উঠে এসেছেন ক্রিকেট ফুটবলের অনেক রথী মহারথী। তবে ক্রিকেট ফুটবলের গণজোয়ারের মাঝেও আলাদা করে চোখ যায় সিলেটের মৌসুমী আবাসিক এলাকায়। এই এলাকাটি গড়ে উঠেছে একটি হকি ক্লাবের নামে। স্থানীয় ছেলেবুড়ো সবার ভালোবাসা হকির প্রতি। 80-র দশকে গড়ে ওঠা মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা ক্লাবটি যেন আগলে রেখেছে পুরো জেলার হকিকে। জেলা টিমের প্লেয়ার ছিল, জাতীয় টিমেও খেলতো, ওদের হাত ধরে আমাদের হাতে করি। ওরা আস্তে আস্তে আমাদের হকি খেলা শেখায়। আমাদের মহল্লার আমরা যারা ইয়াং ছিলাম কয়েকজন, এই আস্তে আস্তে আমরা খেলা শিখছি। তারপর আস্তে আস্তে স্টেডিয়াম থেকে তখন আমরা 81-র দশক হবে। তারপরে আমরা এই আমাদের পাড়ার নাম দিছি মৌসুমী ক্লাব। এই আমাদের ক্লাবের নাম দিয়ে আমাদের আবাসিক এলাকার নাম দিছি। জুম্মনদুশের শহরের এই ক্লাব থেকেই জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন একাধিক খেলোয়াড়। এমনকি বর্তমানে জেলা ও দেশের শীর্ষ লিগেও দাপিয়ে বেড়াচ্ছে এই মাঠের ছেলেরাই। ছোট্ট মাঠে অনুশীলন করেই জেলার হকি লিগে টানা 19 বারের চ্যাম্পিয়ন ক্লাবটি। যদিও জেলার গণ্ডি ছাড়িয়ে তাদের স্বপ্নটা বেশ বড়। আমি এখান থেকে খেলা শিখছি,
এবং বিকেএসপিতে ট্রায়াল দিতেছি এবং বিকেএসপিতে চান্স পেয়ে আমি ন্যাশনাল পর্যায়ে খেলতে চাই। এখানে খেলতে খেলতে আমার একটু আসক্ত হয়ে গেলাম হকির উপর, তাই আমি হকি খেলতেছি। আজও হকি ছাড়তে পারতেছি না। এই ক্লাবের সিনিয়র থেকে জুনিয়র সবাই আমাদেরকে বিগত দিন এবং বর্তমানে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আমরা যাতে আরও বেশি প্লেয়ার তৈরি করতে পারি এখান থেকে, এটা মেইন উদ্দেশ্য। আর আমাদের যারা এখানে হকি খেলে এটা তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য মেইনলি এটা আমরা করা। তবে স্বপ্নের পথে বাধা নানামুখী প্রতিবন্ধকতা, তাই খেলোয়াড় ও কর্তাদের চাওয়া দ্রুততর সমাধান। আসলে আমরা বৃষ্টি আসলে খেলতে পারি না এই মাঠে। এক্সট্রা টার্ফ এই জায়গা থেকে ওই জায়গায় প্রতিযোগিতা করা কিন্তু খুবই হার্ড ইয়ার একটা বিষয়, কারণ আমি এই জায়গায় ঘাসের মাঠ, বালুর মাঠ, এই জায়গায় আমি প্র্যাকটিস করেছি। ওই জায়গায় যাওয়ার পর দেখা যায় এই জায়গায় 100%, ওই জায়গায় 50। বাংলাদেশ হকি ফেডারেশনকে আমি অনুরোধ করছি এবং আমাদেরকে একটা ট্রাফ জন্য দিয়ে, ছোটোখাটো একটা ট্রাফ হইলে হয়তো 25 গজ 50 গজ একটা ট্রাফ দিলে আমাদেরকে বাচ্চারা ইনশাল্লাহ বাংলাদেশ টিমে খেলবে বলে আমি আশা করছি। সিলেটের হকিকে বাঁচিয়ে রাখা সবেধনের নীলমণি এই ক্লাব। ক্লাবের খেলোয়াড় থেকে কর্মকর্তা সকলের চাওয়া খুব সামান্য, একটি অ্যাস্ট্রোটার্ফ। তাদের এই চাওয়া কি ফেডারেশন কর্তাদের কানে পৌঁছাবে? সে প্রশ্ন তোলাই থাক। ওয়াসিউল হক পান্থ, এখন সিলেট। শেষ করব এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে। অবশেষে কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি, শিগগিরই সার্চ কমিটির মাধ্যমে নতুন নিয়োগ। অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। কাতারের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব, বিনিয়োগের পরিবেশ উন্নয়নে জোর দিয়েছে বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। বেপরোয়া ব্যাটারি চালিত রিকশা তোয়াক্কা করে না আইনের, শুধু ঢাকা গাজীপুরে ভাড়া থেকে দৈনিক আয় 120 কোটি টাকা, নিবন্ধনের আওতায় আনার দাবি। আমি এই কয়েকদিন ধরে এই গাড়ি কিনছি, 37 বছর ধরে বাংলা রিকশা চালাই। এখন আর কোনো ভাগ নাই, এখন সব জায়গায় চলে। আল্লাহর রহমতে পুলিশ প্রশাসনে কিছু কয় না। একটা লোক দুটো বেশি লাইসেন্স পাবে না, এরকম ব্যবস্থা আমরা করতে, কারণ এনআইডি বেস লাইসেন্স হবে। চাইলেই একজন 5টা রিকশা বের করে যে রিকশার ব্যবসা করবেন সেটার সুযোগ নাই। গত এক বছরে আশানুরূপ সাফল্য সিলেট গ্যাস ফিল্ডের, উৎপাদন বেড়েছে 41 মিলিয়ন ঘনফুট, 600 কোটি টাকা ব্যয়ে চলছে অনুসন্ধান কার্যক্রম। এবং রানা প্লাজা ধসের এক যুগেও শেষ হয়নি বিচার, শুধু স্মরণে সীমাবদ্ধ দিনটি। আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় শ্রম অধিকার নিশ্চিতের দাবি। শেষ করছে এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।